This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সেনা সংঘাতের প্রবল চাপের মুখে এবার নতুন কৌশল ইউনূসের। অস্থিরতা কাটাতে ভোটের পথে যাওয়ার ইঙ্গিত অন্তর্বর্তী সরকারের। সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা। উপদেষ্টা বৈঠকে বিরোধীদের স্বৈরাচারী তকমা মুছতে বৃহত্তর ঐক্য তৈরির বুলি। চাপে পড়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনার বার্তা ইউনূসের। অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচির মাধ্যমে সরকারকে ব্যতিব্যস্ত করার চেষ্টা চলছে। অভিযোগ ইউনূসের উপদেষ্টা পরিষদের। অন্তর্বর্তী সরকারের সমস্যার কারণ জনসমক্ষে তুলে ধরার সিদ্ধান্ত। নাম না করে হাসিনার দলকে কাঠগড়ায় তোলার চেষ্টা ইউনূসের। দেশ চালাতে ব্যর্থ হয়ে বিদেশি শক্তির চক্রান্ত খুঁজে চলেছে বাংলাদেশের ইউনূস সরকার। আর চাপ কাটাতে একের পর এক রাজনৈতিক দলগুলির শরণাপন্ন ইউনূস। আজ আরো 8 দলের সঙ্গে বৈঠকের ডাক ইউনূসের। এই মুহূর্তের আপডেট। বিকেলে ইউনূসের বাসভবন যমুনায় বৈঠক ডাকা হয়েছে। হেফাজতে ইসলামী, এবি পার্টি সহ 8টি ইসলামী দলকে বৈঠকে ডাক। আমাদের সেনা যেমন 2 সপ্তাহ আগে পাকিস্তানের মাটিতে নিখুঁত ড্রোন স্ট্রাইক করেছে, তেমনি নিখুঁতভাবে কিছু নথি সামনে এনেছে বাংলাদেশি সেনা। ওয়াকারুজ্জামানের দপ্তর থেকে প্রকাশিত সেই নথিতে দেখা যাচ্ছে গত বছর বাংলাদেশে অভ্যুত্থানের পর হাসিনা সরকারের পতনের পর সেনার আশ্রয় ছিলেন সেদেশের প্রাক্তন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আরও অনেকেই সেনা ছাউনিতে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু এই ওবায়দুল হাসানের সেনা আশ্রয় থাকাটা কেন গুরুত্বপূর্ণ? কেন শুধু তার নামই মার্কার দিয়ে হাইলাইট করে বাজারে প্রকাশ করলো বাংলাদেশ সেনা? সেটা আবার স্পষ্ট করেছেন শেখ হাসিনার ছেলে সাজিব ওয়াজেদ। তৎকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। কোটা বিরোধী আন্দোলনে হাসিনার গদি উল্টে দেওয়ার পরেই ইউনূসের গদি নিশ্চিত করেছিল আন্দোলনকারীরা। বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকার গড়ার অনুমতি দিয়েছিলেন। বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে তার আগে অনুমতি জোগাড় করেছিলেন বলে দাবি করেছিলেন আন্দোলনকারী ছাত্র নেতৃত্ব। বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ অন্তর্বর্তী সরকার গঠনের সায় দিয়েছে। তৎকালীন প্রধান বিচারপতির সই দেখিয়ে একথা দাবি করা হয়। নাহিদ ইসলামরা জানান, তাঁরা প্রধান বিচারপতির বাড়িতে গিয়ে অনুমতি নিয়েছেন। কিন্তু বাংলাদেশে পালা বদলের 9 মাসের মাথায় বাংলাদেশ সেনা কি বলছে? শুক্রবার বাংলাদেশ সেনা কিছু নথি প্রকাশ করে কারা কারা সেনা আশ্রয় ছিলেন তা প্রকাশ করে। তালিকায় নাম বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতির। ওবায়দুল হাসান ঢাকার সেনানিবাসে ছিলেন বলে দাবি করা হয়। এই নথি প্রকাশের পরেই প্রশ্ন তুলেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ। সজীবের প্রশ্ন, এখন বোঝা যাচ্ছে সেনাবাহিনী কেন এতদিন পর তাদের হেফাজতে থাকা ব্যক্তিবর্গের তালিকা প্রকাশ করল। খেলা বুঝতে হবে। সম্ভবত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সই নকল করে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের মিথ্যা রেফারেন্স তৈরি করেছিল ইউনূস গ্যাং। এই মিথ্যা রেফারেন্সের শপথ নেন ইউনূস সরকার। সেখানে পূর্ণাঙ্গ বেঞ্চের কথা বলা হলেও অন্য কোনো বিচারপতির সই ছিল না এবং তারা বিচারপতির বাসায় গিয়েছে বলে এই খবরও প্রচার করা হয়েছিল। অথচ ISPR এর লিস্ট থেকে দেখা যায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও এনায়েতুর রহিম সেনাবাহিনীর হেফাজতে ছিল, যা কেউ জানত না। ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে তালিকা প্রকাশের মাধ্যমে এই গোপন সত্য সামনে আনার জন্য। ইউনূস সরকারের শপথ গ্রহণ অবৈধ, কোনো সন্দেহ নেই। ইউনূসপন্থীদের নিশানায় ফের বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান এখতিয়ার বহির্ভূত কথা বলছেন, দাবি ইউনূসের সমর্থক এবি পার্টির নেতা ফুয়াদের। অন্তর্বর্তী সরকারের বিবৃতিতেও এখতিয়ার বহির্ভূত বক্তব্যের বিষয়টি উঠে এসেছে। তবে কি সেই সূত্র ধরেই বাংলাদেশের সেনাপ্রধানকে নিশানা করা শুরু করলো ইউনূসপন্থীরা? প্রশ্ন উঠছে। যদি সত্যি এই কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো এসছে উনি অ্যাড্রেসে বলে থাকেন, উনি এখতিয়ার বহির্ভূত কাজ করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করাটা হচ্ছে একটা মিলিটারি কুয়ের সামিল, যেটা করবার ন্যূনতম কোনো অধিকার এখতিয়ার 24-এর গণ অভ্যুত্থান ওনাকে দেয় নাই, কাউকে দেয় নাই বাংলাদেশে। এবং উনি বিভিন্ন বক্তব্যে বলেছেন যে আমি অভিভাবকহীন। আপনার অভিভাবকহীনতার প্রশ্ন আসতেছে কোত্থেকে? দেশে তো সংবিধান সাসপেন্ড হয়নি এখনো, দেশে অন্তর্বর্তীকালীন সরকার আছে। উনি বলছেন যে এই সরকারের ম্যান্ডেট নাই।
ম্যান্ডেট নাই তো চট্টগ্রাম বন্দর এইটা সেইটা এগুলো নির্বাচিত সরকারকে করতে হবে। ম্যান্ডেটের প্রশ্ন আলোচনা করবার জন্য উনি কে? ম্যান্ডেট আলোচনা করবে পলিটিক্যাল পার্টিস, ম্যান্ডেট আলোচনা করবে সাধারণ মানুষ, ম্যান্ডেট আলোচনা করবে। আর ম্যান্ডেট নাই মানে কি? গণ অভ্যুত্থান ইটসেলফ একটা ম্যান্ডেট, যা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ম্যান্ডেটওয়ালা সরকার হচ্ছে এই সরকার, যে সক্রিয় প্রত্যেকটা রাজনৈতিক দল যেই সরকারকে অনুমোদন দিয়েছে, সম্মতি দিয়েছে শাসন করবার জন্য। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন? সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31শে মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।